তেইহুংয়ের ভার্সিটিতে প্রথম দিন, তাই জন্য জিমিন তাকে তাড়াতাড়ি ভার্সিটি আসার জন্য ফোন করেছিল। তেইহুং তাড়াতাড়ি রেডি হয়ে নাস্তা করে নিয়ে বেরিয়ে যেতে নিলেই তার আম্মু তাকে বলে, আজকে ভার্সিটি না গেলে হতো না? আম্মু, আজকে আমার ফার্স্ট ভার্সিটির দিন আর আজকে তুমি আমাকে বারণ করছো? না মানে জাংকুক আসছে, তুই যদি ওকে একটু আনতে যেতিস তাহলে একটু ভালো হতো। জাংকুক আসবে তাতে আমার কি? ও কি নিজে আসতে পারে না নাকি ওকে কেউ কিডন্যাপ করে নেবে? দেখ না করিস না তো, ও একা আসতে পারবে না। আমার খেয়ে দিয়ে কি কাজ নেই নাকি আমি ওকে আনতে যাবো? আমি এই গেলাম। আরে শোন না আমার কথাটা। কে শোনে কার কথা? তেইহুং তো চলে গেল ভার্সিটিতে। আর যাকে নিয়ে এতক্ষণ কথা হচ্ছিল মানে জাংকুক হলো তেইহুং এর খালাতো ভাই। জাংকুক তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে স্টেশনে। সে বুঝে গেছে তেইহুং তাকে নিতে আসবে না। আজ তো একাই ভার্সিটি গেলি, কাল থেকে আমি থাকবো তোর সাথে। আমাকে অপেক্ষা করিয়ে রাখা, তাই না? দেখাবো মজা। জাংকুক তার খালামণিকে ফোন করে তাদের বাসার ঠিকানাটা জেনে নেয়। জাংকুক তার খালামণির বাসায় গিয়ে কলিং বেলটা বাজাতেই তার খালামণি এসে দরজাটা খুলে দেন। কেমন আছো খালামণি? ভালো আছি বাবা, তুই কেমন আছিস? এই তো খালামণি ভালো। কত বড় হয়ে গেছে আমার জাংকুক বাবা। এইভাবে শুকিয়ে গেলি কেন রে? খাওয়া দাওয়া করিস না নাকি? খালামণি কি যে বলো না তুমি, আমি আবার শুকাইলাম কই? বরং আগের থেকে তো আরো মোটু হয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছি কিরকম মোটা তুই। এভাবে দাঁড়িয়ে থাকবি নাকি? আয় ভেতরে আয়। চলো। আচ্ছা শোন, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি খাবার রেডি করছি ততক্ষণে। আচ্ছা। অন্যদিকে তেইহুং ক্লাসে গিয়ে জানতে পারে কাল নাকি ভার্সিটিতে নতুন একটা ম্যাথ টিচার আসছে। আজকে ম্যাথ ক্লাস হবে না, কাল থেকে শুরু হবে। তারপর তেইহুং বাসায় চলে যায়। আম্মু, আম্মু কই তুমি? এই লোকটাকে এখানে কেন? ওই ডাইনি, আমাকে চিনতে পারিস না? আমি তোর। কি বললে তুমি? তুমি আমার কি? বলো বলো, তাড়াতাড়ি বলো। কিছু না, বেশি কথা না বলে তাড়াতাড়ি খেয়ে নে, তোর সাথে ঘুরতে যাব। খাওয়া দাওয়া সেরে জাংকুক তেইহুংকে রেডি হতে বলে নিচে গিয়ে রেডি হয়ে নেয়। জাংকুক তো প্রায় রেডি, কিন্তু তেইহুং এর আসার নাম গন্ধই নেই। অনেকক্ষণ পর তেইহুং একটা কালো ড্রেস পরে বেরোলো। জাংকুক দেখে তো হাঁ হয়ে তাকিয়ে থাকে। তুমি ঠিক আছো তো? মুখে কিন্তু মশা ঢুকে যাবে, ওইভাবে কেউ তাকায় নাকি? জাংকুক লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলে। চলো, এতক্ষণ তো অনেক তাড়া দিচ্ছিলে, এখন কোথায় হারালে? কই কিছু না তো, চলো। তেইহুং আর জাংকুক একটা রিকশা নিয়ে পার্কের দিকে যায়। অনেকক্ষণ বসে আছে, কেউ কোনো কথা বলছে না। নীরবতা ভেঙে জাংকুকি মুখ খোলে। আমাকে আনতে যাসনি কেন? ভার্সিটিতে প্রথম ক্লাস ছিল তাই। তা ক্লাস হলো না? কালকে নতুন টিচার আসবে, তাই জন্য আজকে ক্লাস হয়নি। ওহ, তা টিচারের নাম জানিস? না, কালকে জেনে নিব। যাক বাবা, বাঁচা গেল। কিছু বললে? না না, কিছু না। অনেক সময় আড্ডা দেওয়ার পর জাংকুক ওর জন্য একটা আইসক্রিম আনে। তোমার এখনো মনে আছে সে ছোটবেলায় আইসক্রিমের জন্য বায়না ধরতাম, আর তুমি আইসক্রিম নিয়ে আসতে যতক্ষণ না আইসক্রিম পাই ততক্ষণ কান্না করতেই থাকতাম। তোর কান্না তো কেন জানি সহ্যই করতে পারতাম না, তাই হয়তো এত পাগলামি করতাম। যাক সেসব কথা, এখন সন্ধে হয়ে আসছে, চলো উঠি। চলো। রাতটা জাংকুকের কাটে নির্ঘুম ভাবে। কখন যে সকাল হবে, কখন তেইহুং ভার্সিটি যাবে, কখন জাংকুককে সারপ্রাইজ দেবে, এসব ভেবে সকালবেলা জাংকুকের ঘুম ভাঙে তেইহুং এর ডাকে। জাংকুক তেইহুং এর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তেইহুং একটু লজ্জা পেয়ে তাকে বলে, তাড়াতাড়ি আসো, নাস্তা রেডি হয়ে গেছে। এই বলে সে রুম থেকে বেরিয়ে যায়। জাংকুক ফ্রেশ হয়ে এসে তেইহুং এর সাথে নাস্তা করতে করতে বলে, কি রে, ভার্সিটি যাবি না? হ্যাঁ যাবো, একটু পরে। কেন? আমি তোর সাথে যাব। কেন? গেলেই দেখতে পাবি। কি হয়েছে এখনই বলো না। না, সারপ্রাইজ। কার জন্য আর কিসের সারপ্রাইজ? সেটা তো বলা যাবে না ম্যাম, আগে ভার্সিটি যাই, তারপর তুই নিজেই দেখবি। আচ্ছা ঠিক আছে। তারপর তারা নাস্তা করে বেরিয়ে পড়লো ভার্সিটির উদ্দেশ্যে। জাংকুক গাড়ি চালাচ্ছে আর তেইহুং এক মনে ভেবে যাচ্ছে কি হতে পারে জাংকুকে দেওয়া সারপ্রাইজ, যেটা ও বাসায় বললো না। আচ্ছা এমন কিছু হবে না তো যেটা আমি সহ্য করতে পারবো না? অন্যদিকে জাংকুক গাড়ি চালাতে চালাতে ভাবছে, আর একটু অপেক্ষা কর, জানতে পারবি। এতদিন পর তোর অপেক্ষার প্রহর শেষ হবে রে পিচ্চি বউ। হ্যাঁ, তুই তো আমার বিয়ে করা পিচ্চি বউ। আর অপেক্ষা করাবো না তোকে, সব অপেক্ষার অবসান এবারই ঘটবে। কি রেতে, অনেকক্ষণ হলো ভার্সিটিতে এসেছি, সে কখন থেকে হর্ন দিচ্ছি, তুই কি কিছু শুনতে পাচ্ছিস না? কি এমন চিন্তা করছিস তুই এত? না কিছু না, এমনি ভালো লাগছে না। তো আমি কি গাড়িটা ব্যাক করে বাসায় নিয়ে যাব? তোর যখন ভালো লাগছে না থাক, আজ ক্লাস করার দরকার নেই। সেটা কিভাবে হয়? ভার্সিটিতে এসে ক্লাস না করেই চলে যাব? একটু কষ্ট করে ক্লাসটা করেই যাই। ঠিক আছে আই, একটু সাবধানে নামবি। আচ্ছা। জাংকুক তেইহুং এর হাতটা ধরে গাড়ি থেকে নামিয়ে তেইহুংকে ওর ক্লাসে দিয়ে প্রিন্সিপালের কাছে যায়। তুমি ওদিকে কোথায় যাচ্ছ? তুই ক্লাসে বস, আমি এক্ষুনি আসছি। ওদিকে প্রিন্সিপাল স্যারের কক্ষ। হ্যাঁ, আমি স্যারের সাথেই কথা বলতে যাচ্ছি। স্যারকে তুমি কিভাবে চেনো আর স্যারের সাথে তোমার কিসের দরকার সেটা একটু পরে বুঝতে পারবি। তুই ক্লাসে গিয়ে বস। তেইহুং ক্লাসে বসে ভাবছে জাংকুক আসলে ঠিক কি জন্য এখানে এসেছে। এমন সময় জিমি তেইহুংকে বলে, কি রে তে, কি ভাবছিস? তখন থেকে ডেকেই যাচ্ছি, কোনো সাড়াই দিচ্ছিস না। ও তুই? হ্যাঁ আমি। কি ভাবছিলি তুই? আর তোকে তো
আনমনা লাগছে কেন? না রে কিছু না, মাথা একটু ব্যথা করছে। ওহ এটা ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। একটু পরে প্রিন্সিপাল স্যার ক্লাসে এসে সবার উদ্দেশ্যে কিছু একটা কথা বলেন। প্রিয় ছাত্রছাত্রীরা, আজ এই ভার্সিটিতে ম্যাথের নতুন স্যার জয়েন করবেন। তোমরা সবাই স্যারকে সম্মান দিয়ে, ভালোবাসা দিয়ে শ্রদ্ধা জানাবে। আর মনে রাখবে স্যারকে কোনোভাবেই যেন অপমানিত হতে না হয়। আর স্যারের কথা মনোযোগ দিয়ে শুনবে। এক্সকিউজ মি স্যার, আপনি একটু ভেতরে আসুন। এরপরে জাংকুক এসে ক্লাসে প্রবেশ করে। তখন প্রিন্সিপাল স্যার আবারও বলেন, ইনি হলেন তোমাদের নতুন ম্যাথ টিচার জিওন জাংকুক। তাহলে স্যার আপনি ক্লাস নিন, আমি আসছি। ওকে স্যার। প্রিন্সিপাল স্যার চলে যাওয়ার পর জাংকুক এক এক করে সবার সাথে পরিচিতি হয়ে নেয়। সবার শেষে তেইহুংকে জিজ্ঞাসা করে, তখন তেইহুংও পরিচয় দেয়। তবে কিছুটা রাগী রাগী ভাব নিয়ে এমন ভাবে কথা বলে যেন সে জাংকুককে আজই প্রথম দেখছে। ক্লাস শেষ করে তেইহুং কিছু না বলে জিমিনকে সাথে নিয়ে ক্লাস থেকে বেরিয়ে যায়। জাংকুক যে কিছু বলবে সেই সময়টা তেইহুং জাংকুককে দেয়নি, রাগ নিয়ে বেরিয়ে যায়। তেইহুং আর জিমিন কিছুক্ষণ একসাথে গল্প করে। ঠিক তখনই জাংকুক এসে ওদের সামনে দাঁড়ায় আর বলে, তো মিসেস জিওন কেমন দিলাম আজকে সারপ্রাইজটা? কি হলো চুপ করে আছো? আমি কি কোনো অন্যায় করেছি? তুমি আমার সাথে কথা বলবে না? দেখো তেইহুং, আমি তোমাকে খুশি দেখতে চেয়েছিলাম, তাই আজ এইভাবে তোমাকে সারপ্রাইজ দেওয়ার প্ল্যান করি। বিশ্বাস করো আমি তোমাকে একটু কষ্ট দিতে চাইনি। ঠিক আছে, তুমি যদি না চাও তাহলে আমি এই জব ছেড়ে আমার বাসায় চলে যাব। স্যার আপনি অনেক বলেছেন, আর না কি ভাবেন নিজেকে আপনি? আর আমাকেই বা কি ভাবেন? আজ এতগুলো দিন পেরিয়ে এসে আপনি আমাকে সারপ্রাইজ দিচ্ছেন কেন? কি চান আমার কাছে? আমি তো আপনার কেউ না, তাহলে আপনি কেন এখানে এসেছেন? আর আমাকে মিসেস জিওন বলার অধিকার আপনাকে কে দিয়েছে? শুধু শুধু কষ্ট করে এখানে কেন আসলেন? আমি জানিতে আমার উপর অনেক রাগ অভিমান, কিন্তু তুমি সেদিন আমাকে ভুল বুঝেছিলে। আমাকে কিছু বলার সুযোগও দাওনি তুমি। আমি সেদিন ঠিকই ভেবেছিলাম, আমি কোনো ভুল দেখিনি আর ভাবিওনি। সত্যিতে তুমি আমার আজকে এতটা পর হয়ে গেলে। আমি ভেবেছিলাম আজকে তোমাকে একটা সারপ্রাইজ দিয়ে তোমার সাথে কিছু সময় কাটাবো, তোমার সেদিনে দেখা সেই ভুলটা ভাঙিয়ে দেব। কিন্তু তুমি তো আমাকে সেই সুযোগটাই দিচ্ছ না। প্লিজ একবার আমার সাথে চলো, আমার তোমার সাথে অনেক কথা আছে। সরি, আমি কোথাও যাব না, আমাকে বাসায় যেতে হবে। জিমিন এতক্ষণ নীরব শ্রোতার মতো কথাগুলো শুনে যাচ্ছে, কিছুই বুঝতে পারছে না। তে ইনি কে? তোর সাথে ওনার কি সম্পর্ক? আর উনি তোকে মিসেস জিওন কেন বললেন? কি রে, উত্তর দে, কথা বল আমার সাথে। আমি কিছু জিজ্ঞাসা করেছি তোকে। কেউ না, উনি আমার কেউ হয় না, কোনো সম্পর্ক নেই আমার সঙ্গে ওনার। তে জিমিনকে জোরে একটা ধাক্কা দিয়ে দৌড়াতে দৌড়াতে রোড রাস্তার মাঝখানে চলে যায়। ঠিক তখনই রাস্তার মধ্যে একটা গাড়ি চলে আসে আর তেইহুংকে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে তেইহুং জ্ঞান হারায়। জাংকুক সেদিকে দৌড়ে যায়। গিয়েই দেখে তেইহুং এর সারা শরীরে রক্ত মাখামাখি হয়ে আছে। জাংকুক ওকে কোলে তুলে গাড়িতে বসিয়ে দেয় আর তার সাথে জিমিনও যায়। জাংকুক গাড়ি ড্রাইভ করছে আর বিবির করে বলছে, তোমার কিছু হবে না তে, কিছু হবে না, আমি তোমার কিছুই হতে দেব না। আমার প্রাণ থাকতেও তোমাকে আমি কিচ্ছু হতে দেব না। জিমিনের কোলে মাথা রেখে আছে তে। আর জিমিন বলছে, কেন এমন পাগলামি করলি তুই তে? কি এমন কষ্ট তোর যে তুই গাড়ির সামনে চলে আসলি? এমন কি কেউ করে বলতো? জাংকুক ওকে গাড়ি থেকে নামিয়ে কোলে নিয়ে হাসপাতালের ভেতরে প্রবেশ করে। ডাক্তার যে করেই হোক আপনি আমার তেইহুংকে বাঁচান, ওর কিছু হয়ে গেলে আমি বাঁচতে পারবো না। প্লিজ ডাক্তার ওকে বাঁচান, যত টাকা লাগে আমি দেবো, তবু আপনি ওকে বাঁচিয়ে তুলুন। নার্স এখনই ওটির ব্যবস্থা করুন। ইমিডিয়েটলি অপারেশন করতে হবে, না হলে পেশেন্টকে বাঁচানো মুশকিল হয়ে যাবে। গো ফাস্ট। ডাক্তার তেইহুংকে অপারেশন থিয়েটারে নিয়ে যায় আর ওদেরকে বাইরে অপেক্ষা করতে বলে। একজন নার্স এসে জাংকুক একটা কাগজ দেয়। আপনি রোগীর কি হন? হাজবেন্ড। এই কাগজে সই করুন। অপারেশন চলাকালীন সময় পেশেন্টের কিছু হলেই হাসপাতাল বা ডাক্তার কেউই দায়ী থাকবে না। ঠিক আছে, আমি সই করছি, এক্ষুনি সই করছি দিন। নার্স চলে যায়। তখনই জিমিন বলে, স্যার আপনি শান্ত হন, ওর কিছু হবে না, ঠিক হয়ে যাবে। আল্লাহ ওকে এভাবে আমাদের থেকে কেড়ে নিতে পারেন না। ওর কিছু হলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আমার উপর ওর অনেক অভিমান জমে রয়েছে। আমি এটাও জানি তেইহুং আমাকে নিজের থেকেও বেশি ভালোবাসে। আমার একটা ভুলের সাজাও আমাকে এইভাবে দিতে পারে না। ও কেন বোঝে না? ওকে ছাড়া আমি বড্ড অসহায়। আপনি কাঁদবেন না স্যার, ছেলেদের এইভাবে কান্না সাজে না। আপনাকে শক্ত হতে হবে। জানি না আপনার সঙ্গে তেইহুংয়ের কি সম্পর্ক। ও কখনো আপনার কথা আমাকে বলেনি, আমি আপনার কথা শুনিনি আগে। কিন্তু আপনার কথা শুনে আমার মনে হচ্ছে আপনার আর ওর মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক। আপনি নিজেকে শক্ত রাখেন, দেখবেন তেইহুং ঠিক সুস্থ হয়ে যাবে। তাই যেন হয় জিমিন, আমি ওকে সত্যি অনেক ভালোবাসি। হঠাৎ অপারেশন থিয়েটারের কক্ষে আলো নিভে গেল আর ডাক্তার বাইরে বেরিয়ে এলো। ডাক্তারের মুখটা মলিন হয়ে আছে। জাংকুক বুঝতে পারলো যে অপারেশন শেষ, সেই জন্য সে দৌড়ে ডাক্তারের কাছে যায়। ডাক্তার সাহেব, তেইহুংয়ের অবস্থা কি ঠিক আছে? ওর কিছু হয়নি তো ডাক্তার? কি হলো, চুপ করে আছেন কেন বলুন? অপারেশন সাকসেসফুল। তবে কি ডাক্তার, প্লিজ চুপ করে থাকবেন না। দেখুন
দেখুন মিস্টার জাংকুক, উনি মাথায় খুব বেশি আঘাত পেয়েছেন। উনি সুস্থ হবেন, তবে মানসিকভাবে কিছুটা ডিপ্রেশনে ভুগবেন। কি বলছেন কি ডাক্তার এসব? ও কি পুরোপুরি ঠিক হতে পারবে না? হতে পারে, তবে অনেকটা সময় লাগবে। ওনাকে কিন্তু বেশি দুর্বল হতে দিলে হবে না। ওনাকে হাসি খুশি রাখতে হবে সব সময়, আর একটু টাইম দিতে হবে। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ সো মাচ। এখন ওনাকে কেবিনে শিফট করা হবে, 2 ঘন্টা পর জ্ঞান ফিরবে। আপনি চাইলে তখন ওনার সঙ্গে দেখা করতে পারেন। ওকে ডক্টর। বলেছিলাম না স্যার, ওর কিচ্ছু হবে না। শুধু শুধু এত টেনশন করছিলেন। বরং এখন আমি আন্টিকে বলে দিই যে অপারেশনটা সাকসেসফুল হয়েছে। আচ্ছা ঠিক আছে। জিমিন কল দেয় তেইহুংয়ের আম্মুর কাছে। হ্যালো আন্টি, আপনি চিন্তা করবেন না, অপারেশন সাকসেসফুল হয়েছে। আর তেইহুং এখন ঘুমাচ্ছে। আপনি চাইলে বিকালে একবার আসবেন। আর জাংকুক স্যার তো আছেনই তেইহুংয়ের সাথে। আচ্ছা মা, আমি আসবো। আমার তেইহুংয়ের খেয়াল রেখো। হ্যাঁ আন্টি, রাখবো। আন্টি একটা কথা ছিল। হ্যাঁ মা বলো। আন্টি, আপনি কি জানতেন যে জাংকুক কি আমাদের কলেজের স্যার, আর উনি আজ আমাদের ভার্সিটিতে জয়েন করবেন? হ্যাঁ মা, জানতাম। ওই জন্যই তো তেইহুংকে ওই ভার্সিটিতে অ্যাডমিশন দেওয়ার জন্য জোর করি। কিন্তু কেন আন্টি? আমি গিয়ে তোকে সবটা বলবো, তুই একটু অপেক্ষা কর। আচ্ছা ঠিক আছে আন্টি, আপনি তাহলে সাবধানে আসবেন। ঠিক আছে, চিন্তা করিস না। জিমিনের সারা শরীরে রক্ত হয়েছিল, তাই জন্য সে কলটা কেটে দিয়ে ওয়াশরুমে চলে যায় সেগুলোকে ধুতে। অন্যদিকে তেকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে, আর জাংকুক ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আজ আমার জন্য তোর এই হাল, আমি তোর ক্ষতি করতে চাইনি রে তে। তুই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যা, তোর সাথে অনেক কথা আছে। তুই সব সত্যিটা জানলে যে আমার উপর আর রাগ করে থাকতে পারবি না। কিছুক্ষণ পর তেইহুংয়ের জ্ঞান ফিরে আসে এবং তেইহুং খুব জোরে জোরে চিৎকার করতে থাকে জাংকুককে দেখে। আপনি এখানে কেন? কি চান আমার কাছে? চলে যান এখান থেকে। আমার সাথে কোনো কাজ নেই আপনার। আমি আপনাকে সহ্য করতে পারছি না। আর কোন অধিকারে আপনি আমাকে স্পর্শ করেছেন? চলে যান এখান থেকে, আমি আপনার মুখ দেখতে চাই না। প্লিজ তে, শান্ত হও। এইভাবে পাগলামি করো না, তুমি এখনো অসুস্থ। আপনি কি যাবেন? নইলে কিন্তু আমি আচ্ছা আচ্ছা, আমি চলে যাচ্ছি। তুমি থাকো, আমি চলে যাচ্ছি। এই বলে জাংকুক বাইরে বেরিয়ে যায়। তারপর জিমিন কেবিনে গিয়ে তেইহুংকে অনেক কষ্টে ঘুম পাড়িয়ে দিয়ে বাইরে এসে জাংকুককে বলে, স্যার আপনি মন খারাপ করবেন না। ডাক্তার কি বলেছিলেন মনে আছে তো নিশ্চয়ই? এই জন্যই তো কিছুই বলিনি আমি জানি ও একদিন নিজেই এসে আমাকে বলবে, দেখো আমি তোমার পিচ্চি বউ। তোমার কাছে ফিরে এসেছি আমি। পিচ্চি বউ মানে? হ্যাঁ রে মা, পিচ্চি বউ। আন্টি, আমি তো কিছুই বুঝতে পারছি না, আমাকে একটু বলবেন? তাহলে শোন, সে অনেক বছর আগের কথা। আপু মানে জাংকুকের আম্মুর বিয়ের পর যেদিন জাংকুক পৃথিবীতে আসে, সেদিন আমি আপুকে বলেছিলাম, আপুরে তো ছেলেটা না খুব কিউট হয়েছে, একদম তোর মতো, কি সুন্দর। বাবা, দেখে তো মনে হচ্ছে আমি ওর মা না তুই ওর মা। কি রে, আমার ছেলেটাকে কেড়ে নিতে চাইছিস? তোর আপু কি যে বলিস না, তোর ছেলেকে আমি নিতে যাবো কেন? তবে আমার যেদিন মেয়ে হবে সেদিন তোর ছেলেকে আমার মেয়ের জামাই বানাবো। ও মা, কি প্ল্যান তোর? এখন তোর বিয়েই হলো না, আর তোর মেয়ে কোথা থেকে আসলো? আপু আমি কিন্তু সিরিয়াসলি বলছি, বিয়ে হয়নি তো কি হয়েছে? আর দেখিস বিয়ের পর আমার কিন্তু মেয়েই হবে। তোর ছেলেকে আমি অন্য কারোর জামাই হতে দেখতে পারবো না, ও শুধু আমার মেয়ের জামাই হবে। আচ্ছা আচ্ছা, সে না হয় তোর মেয়ে আসলে তখন তোর মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দিব। উফ, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা হয়েছে। তারপর দেখতে দেখতে আমার বিয়েটাও হয়ে যায়। জাংকুক তখন 3 বছরে পা দিল। জাংকুককে ছেড়ে বাসায় আসতে ইচ্ছাই হচ্ছিল না, কিন্তু সংসারটাও তো দেখতে হবে, তাই বাধ্য হয়েই চলে আসলাম। তারপর নানান কাজের ব্যস্ততায় আর যাওয়া হয়নি ওদের বাড়ি। যখন জাংকুকের 6 বছর বয়স, তখনই তে জন্মেছিল। আর আপুকে যখন আমার মেয়ের কথা বললাম, তখন তো আপু সেই কি হাসি। দেখতে দেখতে তেইহুংও হাঁটতে শেখে, আধো আধো কথা বলতে শেখে। তারপর একদিন আপু বলে, কি রে, মেয়ে তো বড় হয়ে যাচ্ছে, এবার ওকে আমার ঘরের বউ বানিয়ে আনি, কি বলিস? তাই তো। আপু জানিস তো, তেইহুং না খুব দুষ্টু হয়েছে, রোজ রোজ একটা বায়না করে বসে। করবেই তো, আমার বৌমা বলে কথা। যাকে শোন, পরশুদিন তো ঈদ, তাহলে আমাদের বাসায় চলে আয়। এই বছরের ঈদটা আমাদের এখানেই কাটা, অনেক মজা হবে। আমারও তো ইচ্ছা হচ্ছে। ঠিক আছে, তেইহুংয়ের আব্বুকে বলে দেখি কি বলে। আচ্ছা ঠিক আছে। পরের দিন সকালবেলা বেরিয়ে পড়ি আমার আপুর বাসায়। আপু তো তেকে প্রথমবার সামনাসামনি দেখে বলেই ফেলে, দেখ বোন, আমি তোর মেয়েকে কিন্তু সত্যি আমার ছেলের বউ করতে চাই। ঠিক আছে, তাই হবে, কিন্তু এই 3 বছর বয়সে কি আর বিয়ে হয় নাকি? আচ্ছা ঠিক আছে, আরো 3 বছর সময় দিলাম, এর থেকে বেশি কিন্তু নয়। আপুর কথা মতোই 3 বছর পর ওদের বিয়েটা দিয়ে দিলাম। জাংকুক তখন 6-এ পড়তো, তেইহুং তো কিছুই বুঝতো না। আর ওই বিয়ের সাক্ষী হিসাবে ছিলাম আমরা 2 পরিবার। ওরা দুজনের মতো পড়াশোনা চালিয়ে যায়। জাংকুক কিন্তু পড়াশোনায় খুব ভালো ছিল। তের যখন এইচএসসি কমপ্লিট হয়ে যায়, তখন আমরা আবার আপুর বাসায় গিয়েছিলাম। আমরা 2 পরিবার ভেবেছিলাম ওদের বড় হলে আবার বিয়ে দেওয়া হবে। জাংকুক ভালো পয়েন্ট পেয়ে ভালো ভার্সিটিতে অ্যাডমিশন নেয়। জাংকুক তখন নিজের ভালোটা নিজে বুঝতে শিখেছিল। ওর আয়ু নামের এক ক্লাসমেটের সঙ্গে সম্পর্ক হয়ে যায়, মানে ভালোবাসা। তে যেদিন জানতে পারে জাংকুক অন্য একটা মেয়েকে ভালোবাসে, সে তখন নিজেকে সামলে নিতে পারেনি। তার অল্প বয়স হলেও সে তো একটা মেয়ে। কোনো মেয়ে কি তার স্বামীর পাশে অন্য মেয়েকে দেখতে পারে?
তে নিজেকে জাঙ্কুকের পিচ্চি বইয়ের আসনে বসিয়ে রেখেছিল, কিন্তু মুহূর্তের মধ্যে সবকিছু নষ্ট হয়ে যায়। জাঙ্কুককে জিজ্ঞাসা করা হলে জাঙ্কুক কিছু না বলে চুপ করে থাকে। আমরা সেদিন ধরে নিয়েছিলাম জাঙ্কুক আয়ুকে ভালোবাসে, কারণ জাঙ্কুকের নীরবতা বলে দিচ্ছিল। এরপর আমি তেকে নিয়ে ঢাকায় চলে আসি, আর কখনো আমি ওখানে যাইনি। আমি তেইহুং এর মন থেকে জাঙ্কুককে ভুলিয়ে দিতে থাকি। অনেক ট্রাই করি, কিন্তু তেইহুং এর মন থেকে তাকে ভোলানোটা অসম্ভব। আমার মেয়েটা যে জাঙ্কুককে ভালোবেসে ফেলেছিল, আমাদের একটা ভুল সিদ্ধান্ত আমার মেয়ের সুখটাকে কেড়ে নিয়েছে। এসব ভাবলে না আমার নিজের প্রতি অনেক ঘৃণা হয়। তখন তেইহুং আমাকে বলতো, আম্মু তুমি শুধু শুধু নিজেকে দোষারোপ করছো কেন? আমার ভাগ্যে যা ছিল তাই হয়েছে। বিশ্বাস করো আমি আর কাঁদবো না, আমি শক্ত হব, ভালোভাবে পড়াশোনা করব, অনেক দূরে গিয়ে যাব। দেখবে আমি ঠিকই একদিন জাঙ্কুককে ভুলে যাব। তারপর থেকে তেইহুং নিজেকে সামলানোর চেষ্টা করে, কিন্তু আমি জানি জাঙ্কুককে সে এখনো ভুলতে পারেনি। ও যে জাঙ্কুকের স্বামী হিসেবে মন থেকে মেনে নিয়েছে। দিন শেষে আমার মেয়েটা রাতের আধারে একা একা কাঁদতো। আমি সবটা বুঝতে পারতাম। যার হাতে আমি আমার মেয়েকে তুলে দেবো ভেবেছিলাম, সেই জাঙ্কুকই আমার মেয়েকে ঠকিয়েছে, আমাকে ঠকিয়েছে। কিন্তু পরক্ষণেই মনে হতো জাঙ্কুক এটা করতে পারে না, কোনো কারণ ছাড়া এইভাবে জাঙ্কুক আমাদেরকে ঠকাতে পারে না। আর আমার ভাবনাটাই ঠিক হয়। একদিন জাঙ্কুক আমাকে কল করে, খালামণি কেমন আছো? ভালো, তুমি কে? খালামণি আমি জাঙ্কুক। তুমি কেন ফোন করেছো? তোমার এখানে তো কিছু চাই না, ফোনটা রাখতে পারো। খালামণি আই এম সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি তেইহুংকে কষ্ট দিতে চাইনি। আমি তেইহুংকে সত্যি ভালোবাসি, প্লিজ ওকে একবার ফোনটা দিবে। ও তো স্কুলে গেছে, আর তাছাড়া তোমার সাথে কথা বলবেও না। খালামণি আমি জানি আমার উপর তোমাদের অনেক রাগ, অনেক অভিমান, কিন্তু সেদিন আমার কোনো দোষ ছিল না। একবার বোঝার চেষ্টা করো খালামণি। আচ্ছা ঠিক আছে, কি ঘটেছিল সবকিছু বলো তো। তাহলে শোনো। জাঙ্কুক তার পরিস্থিতির কথা আমাকে সব খুলে বলে। তখনই আমার মনে হয় যে হ্যাঁ, জাঙ্কুক একটা খুব খারাপ পরিস্থিতির শিকার হয়েছিল। তাই আমি জাঙ্কুককে বলি যে জাঙ্কুক যেন যত তাড়াতাড়ি পারে ঢাকা চলে আসে। তেইহুংও এইচএসসি দেয়, আর জাঙ্কুকও ভার্সিটিতে জব পেয়ে যায়। তাই খুব সহজ হয়ে যায় এখানে আসা। আর জাঙ্কুক যেই ভার্সিটিতে জব পায়, সেই ভার্সিটিতেই আমি তেইহুংকে ভর্তি করিয়ে দিই। তারপর জাঙ্কুকের এখানে আসা সবকিছু আমার অনুযায়ী হতে থাকে। কিন্তু তে যে এখনো জাঙ্কুককে সহ্য করতে পারে না সেটা বুঝিনি। সেদিনের ঘটনাটা আমার তেইহুংকে ধীরে ধীরে বোঝাতে হবে, না হলে ওর মাথায় চাপ বাড়তে পারে। আপনি চিন্তা করবেন না আন্টি, আমি আর স্যার তো আছি। এই যে পবিত্র ভালোবাসা, এই ভালোবাসা কখনোই হারাবার নয়। আমি শিওর তে একদিন স্যারকে ঠিকই বুঝবে। জিমিন, আমার মাথায় একটা প্ল্যান এসেছে, করবে? কি প্ল্যান স্যার? তারপর জাঙ্কুক জিমিনের কানে কানে কিছু একটা প্ল্যান বলে। বুঝেছো, এই প্ল্যান যেন কোনোভাবে জানতে না পারে তে। ওকে স্যার, ও জানতে পারবে না। এই বলে জিমিন তের আম্মুকে নিয়ে তের কাছে যায়। কি রে মা, কেমন আছিস এখন? হ্যাঁ মা, একটু ভালো লাগছে আগের থেকে। তারপর তারা বসে কিছুক্ষণ গল্প করে। এরপর থেকে জাঙ্কুক যতবার এসেছে ততবার শুধু জিমিনের সাথে কথা বলেছে। এক সময় তের তো খুব বিরক্ত হতো, মুখ ফুটে কিছুই বলতে পারতো না। নিজের ভালোবাসার মানুষ অন্য কাউকে সময় দিচ্ছে, এটা দেখে তো যে কোনো মেয়ে রিয়াক্ট করবে। তেইহুংও একদিন বলে, জিমিন এইসব আহাল্লাদিপনা এখানে না করে বাইরে যা। জিমিন, কারো মনে হয় ভেতরে খুব জ্বালা করছে আমাদের দেখে, চলো তো আজ একটু বাইরে থেকে ঘুরে আসি। ওকে চলো। ইস, এটা আমি কি করলাম? নিজের পায়ে নিজেই কুড়াল মারলাম। জিমিনও হয়েছে তেমন, কি দরকার অন্যের বরের সাথে ঘোরাঘুরি করার? ধুর, কেন যে ওদেরকে যেতে বললাম। 15 দিন পর তেইহুংকে রিলিজ করে দেয়। তে জাঙ্কুককে সামনে দেখলে অনেক অপমান করে, আবার অন্য কারোর সাথে দেখলে একা একা কাঁদেও। তে এখন অনেকটা সুস্থ হয়েছে, তবে ওর পাগলামিটা এখনো কমেনি। জাঙ্কুককে দেখলেই ওর পুরনো কথাগুলো মনে পড়ে যায়। জাঙ্কুক অনেকবার বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু বারবার হার মানতে হচ্ছে। একদিন জাঙ্কুক খালামণির থেকে জানলো যে তেইহুং নাকি আজকে ভার্সিটি যাবে। তে আসবো? কি চাই আপনার? কেন এসেছেন এখানে? শুনলাম তুমি নাকি ভার্সিটি যাবে, চলো না একসাথে যাই। না, আমি একাই যেতে পারবো, আর কারো সাহায্যের প্রয়োজন হবে না। সেটা তো জানি, তবে তুমি চাইলে আমরা একসাথে যেতে পারি। বললাম না আমি একাই যাব। ও আচ্ছা। জাঙ্কুক চলে আসে আর মনে মনে বলে, জানি কেন আমাকে এত অবহেলা করছো তুমি, তবে তুমি আমাকে ভুল বুঝছো সেটা তুমি পরে জানতে পারবে। জানি আমার উপর অনেক রাগ, অনেক অভিমান, কিন্তু তে আমি যে শুধু তোমাকেই ভালোবাসি। জাঙ্কুক ভার্সিটি চলে আসে, আর তেইহুং একা একা ভার্সিটিতে আসার পর মনে হয় কেউ যেন ওকে ফলো করছে। পেছন ফিরে তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। হঠাৎ করে তেইহুং এর সামনে কেউ একজন এসে দাঁড়ালো। এ তো সেই ছেলে যে ওকে সিলেটে থাকা অবস্থায় বারবার ডিস্টার্ব করতো, কিন্তু ও এখানে কেন? কি আবার চাই আমার কাছ থেকে? ও হ্যাঁ, ছেলেটার নাম তো কাই। কে আপনি? তেইহুং, আমাকে চিনতে পারছো না? আমি কাই। সরি, আমি কোনো কাইকে চিনি না। তে দাঁড়াও, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে, আর সেগুলো জানা তোমার জন্য খুব প্রয়োজন। এই সত্যিটা যদি তুমি না জানো তাহলে তোমার খুব বড় ক্ষতি হবে, আর এই জন্য তোমাকে জাঙ্কুককেও কিন্তু হারাতে হবে। কি বললেন? জাঙ্কুককেও হারাতে হবে মানে? এসো আমার সাথে। কিন্তু কোথায়? কাই কিছু না বলে তেইহুং এর হাত ধরে টানতে টানতে হাসপাতালে নিয়ে যায়। কাই, এখানে কেন এসেছি আমরা? কার কি হয়েছে? ভেতরে এসো, দেখতে পাবে। কাই আর
তে কেবিনে প্রবেশ করে। তে তো পুরো অবাক, এ কাকে দেখছে তে? এই যে সেই আয়ু, জাঙ্কুকের ভালোবাসার আয়ু, যেই আয়ু জাঙ্কুককে খুব ভালোবাসে। কি হয়েছে ওর? তোমার সাথে খারাপ ব্যবহার করার ফল। মানে কি বলছো তুমি? তাহলে শোনো, যেদিন তোমাকে প্রথমে সিলেটে দেখেছিলাম জাঙ্কুকের সাথে, তখনই তোমার প্রেমে পড়ে যাই। কিন্তু আমি জানতে পারলাম জাঙ্কুকের সঙ্গে নাকি তোমার আগে থেকেই বিয়ে হয়ে গেছে। তাতে আমি বেশ কষ্ট পেয়েছিলাম, আর সেই জন্যই তোমার মনে জাঙ্কুকের প্রতি ভুল ভাবনা সৃষ্টি করলাম। আমার সেই ভুলটার জন্য এখন দুটো মানুষের জীবন নষ্ট হতে যাচ্ছে, এটা ভেবেই আমার খুব খারাপ লাগছে। কাই, আমার মাথায় কিছুই ঢুকছে না, প্লিজ একটু বুঝিয়ে বলো। তোমাকে দেখার পর থেকে একটা দিনও আমি শান্তি পাইনি। সব কিছুতেই শুধু তোমার কথা ভাবতাম, দিন রাত তোমাকে নিয়ে পড়ে থাকতাম, যার জন্য আয়ুর সাথে আমার রিলেশনটা নষ্ট হতে থাকে। মানে আয়ুর সঙ্গে রিলেশন? মানে হ্যাঁ তে, আয়ু আমার বেস্ট ফ্রেন্ড ছিল। সিগারেট খাওয়া থেকে শুরু করে প্রতিদিন মেয়েদেরকে বিরক্ত করা ছিল আমার রুটিন। কিন্তু তোমায় দেখার পর থেকে কি যেন একটা হয়ে গেল, সেই জন্য আয়ুকে প্ল্যান করে জাঙ্কুকের কাছে পাঠাই। আর আয়ু আমার কথা রাখতে জাঙ্কুকের কাছে গিয়ে সেদিন কথাগুলো বলে। কি কথা বলেছিল জাঙ্কুককে? জাঙ্কুক, তোমার সাথে আমার কিছু কথা আছে, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ বলো। দেখো জাঙ্কুক, তুমি তো কাইকে চেনো, তোমার সিনিয়র। হ্যাঁ চিনি, কিন্তু কি হয়েছে? কাই তেহুনকে ভালোবাসে, আমার মনে হয় ওদের দুজনকে এক করে দেওয়া উচিত। আয়ো, তুমি বোধহয় পাগল হয়ে গেছো। একটা লম্পট মস্তানের হয়ে আমার কাছে ওকালতি করতে এসেছো। জাঙ্কুক, তুমি ভুলে যেও না, কাই কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড। ওর জন্য আমি সব করতে পারি। প্রয়োজনে এরকম হাজারটা তেহুনকে কাইয়ের পায়ের কাছে এনে ফেলতে পারি। তো তাই করো না, কিন্তু আমার তেহুনকে না। সময় এলেই কিন্তু ঠেলা বুঝবে আমি আমার কাইকে ভালোবাসি আর ওর জন্য সব করতে পারি। তাহলে এখানে কেন? যাও না, তোমার কাইয়ের কাছে যাও। জাঙ্কুক, তুমি কিন্তু কাজটা ভালো করলে না। আরে যাও তো, তোমাদেরকে আমার দেখা আছে। আয়ু সেদিন এসে আমাকে ওই কথাগুলো বললে আমি সহ্য করতে পারিনি, মাথায় রক্ত উঠে যায়। তাই জাঙ্কুকে কল দিয়ে আমার কাছে আসতে বলি, আর এটাও বলি যে যদি তেইহুনকে বাঁচাতে চাও তাহলে তাড়াতাড়ি আমার সাথে দেখা করো। তারপর জাঙ্কুক আমার কাছে আসে। আসলে জাঙ্কুক খুব সহজ সরল একটা বোকা টাইপের ছেলে। জাঙ্কুক, তুমি তো জানো আমি তেইহুনকে ভালোবাসি, প্লিজ তুমি আর বাধা দিও না, ওকে আমার হাতে তুলে দাও। নিজেকে তুই কি সিনেমার হিরো ভাবিস নাকি? চাইলে সব পেয়ে যাবি। আরে তুই তো আমার পিচ্চি কালের পিচ্চি বউ, আমার ভাগের জিনিসটা আমি তোকে কোন সুখে দেবো ভাবতে পারিস? তাহলে তো আমাকে কিছু করতে হবে। কি করবি তুই? তোর কাছে দুটো অপশন আছে। প্রথম, তুই তেইহুনকে আমার কাছে এনে দিবি, আর 2 নম্বর হলো তেইহুনের লাশ দেখতে পাবি। সো প্লিজ একটু তাড়াতাড়ি বল কি চাস। তেইহুনের কিছু করিস না, তুই যা বলবি তাই হবে। গুড, কিচ্ছু করতে হবে না, তবে বাসায় গিয়ে চুপ করে থাকবি। আর মনে রাখবি, মুখ খুললেই কিন্তু তেইহুনের লাশ পড়ে যাবে। তারপর আয়ুকে পাঠিয়ে তোমার কাছে মিথ্যে কথা বলাই। আর জাঙ্কুককে এই সমস্ত বিষয় জিজ্ঞাসা করলে ও চুপ করে থাকে। কাজে সবাই বিশ্বাস করে নেয় যে জাঙ্কুক আর আয়ু ভালোবাসে একে অপরকে। তুমি কাজটা ঠিক করোনি কাই, আমাকে ক্ষমা করতে। আল্লাহ আমার শাস্তি দিচ্ছে তে, তাই তো আয়ুকে আমার থেকে কেড়ে নিতে চাইছে। আমি আয়ুকে ভালোবাসিতে, ওকে নিয়ে নতুন ভাবে বাঁচতে চাই। কিন্তু ওর হয়েছেটা কি? দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে, যত শীঘ্রই সম্ভব অপারেশন শুরু করতে হবে। কিন্তু আমার কাছে এখন অত টাকা নেই যে আমি ওকে বাঁচানোর জন্য একটু হলেও ট্রাই করব। কত টাকা লাগবে? টোটাল 8 লক্ষ টাকা। আপাতত 5 লক্ষ টাকা জমা দিতে হবে। চিন্তা করো না, কালকে ওর অপারেশন হবে আর ও সুস্থ হয়ে যাবে। কিন্তু টাকা আমি দেব। তুমি এত টাকা কোথায় পাবে? আমার অ্যাকাউন্টে 5 লক্ষ টাকা আছে, আর বাকি টাকাটা জাঙ্কুকের থেকে চেয়ে নিব। আমি জানি ও আমাকে না করবে না। তুমি সত্যি মহান তে, তুমি না থাকলে আজ হয়তো এতগুলো টাকা ম্যানেজ হতো না। তোমার এই উপকার আমি কোনোদিনও ভুলবো না। আমায় তুমি ক্ষমা করে দাও তে। আমি তোমার জীবনটা নষ্ট করার জন্য দায়ী। আজ আমার জন্যই তুমি জাঙ্কুকের থেকে দূরে। এখন এসব বাদ দাও, আমার খোঁজ পেলে কি করে আগে বলো? আন্টির কাছ থেকে। ও আচ্ছা, ঠিক আছে, আজকে তাহলে আমি আসি। আমি দিয়ে আসি তোমায়? না, তুমি আয়ুর কাছে থাকো, এখন ওকে তোমার খুব প্রয়োজন। কি রে, আজ এত তাড়াতাড়ি চলে এলি যে? তে কিছু না বলে তার আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। না কেঁদে বল কি হয়েছে, কোথায় ছিলি তুই? জাঙ্কুক বলল আজ নাকি ভার্সিটি যাসনি। আম্মু, আমি খুব বড় একটা ভুল করেছি জাঙ্কুকের সাথে। আমি ক্ষমা পাওয়ার যোগ্য নই আম্মু। কাঁদিস না তো, যা জাঙ্কুকের কাছে, অনেকক্ষণ থেকে তোর জন্য অপেক্ষা করছে। আম্মু, তুমি এত শান্ত আছো কি করে? তার মানে তুমি কি সবটা জানতে? হ্যাঁ, জাঙ্কুক আমাকে অনেক আগে এই কথাগুলো বলেছে। এখন আর দেরি করিস না, জাঙ্কুকের কাছে দৌড়ে যা। ও আমার সাথে কথা বলবে তো। তোর জন্যই ক্লাস না করে মাথা ব্যথা বলে চলে এসেছে। আমার জামাইটাও হয়েছে বউ পাগল। কি বাহানাটাই না করলো। আমি ভাবলাম সত্যি হয়তো মাথা ব্যথা করছে, কিন্তু পরে বললো যে মিথ্যে কথা। তুই যা, আমি রান্নাটা সেরে নিই, তারপর একসাথে খাবো।
আচ্ছা আমি যাচ্ছি। তে জাঙ্কুকের রুমের দরজায় গিয়ে ধাক্কা দিতে দরজাটা খুলে যায়, মানে দরজাটা ভেতর থেকে লক করা ছিল না। জাঙ্কুক বারান্দায় দাঁড়িয়ে এক মনে আকাশের দিকে তাকিয়ে কি সব ভাবছে। তে আর দেরি না করে পেছন থেকে জাঙ্কুকে শক্ত করে জড়িয়ে ধরে। জাঙ্কুক তের হাতটাকে ছাড়িয়ে তার কাছ থেকে দূরে সরিয়ে দেয়। আমাকে ক্ষমা করে দাও, আমি খুব বড় একটা ভুল করেছি। আমি সত্যি জানতাম না যে আমাকে বাঁচাতে গিয়ে এত বড় অপমানের বোঝা তোমাকে ঘাড়ে নিতে হয়েছে। আমি তোমার কাছে সারা জীবনের জন্য ঋণী হয়ে গেলাম। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি জানি আমি ক্ষমার অযোগ্য, তাই তুমি চাইলে আমাকে শাস্তি দিতে পারো, আমি কিচ্ছু মনে করব না। আমার ভুলের জন্য যদি এতদিনের শাস্তিটা কম হয়ে থাকে, তাহলে তুমি এখন যে শাস্তি দেবে সেটাই মাথা পেতে নেব। জাঙ্কুক, আমি সারা জীবন তোমার মাঝেই বেঁচে থাকতে চাই। প্লিজ আমাকে দূরে সরিয়ে দিও না। কি হলো, তুমি চুপ করে আছো কেন? কিছু তো বলো। আমার কিছু বলার নেই। ও হ্যাঁ, সেই তো, আমি তোমার কে বা হই? তোমার তো আমার সঙ্গে কোনো কথা বলার দরকারই নেই। ঠিক আছে, আমি পাগল হয়ে গেছি। তুমি কি এইসব বলতে আমাকে এখানে এসেছো? যদি এসেই থাকো তাহলে চলে যাও। আসলে তোমার কাছে একটা জিনিস চাওয়ার ছিল, দেবে আমাকে? বলতে পারো তোমার থেকে এটা শেষ চাওয়া। শেষ চাওয়া কথাটা শুনে জাঙ্কুক অনেক কষ্ট পেল, কিন্তু তেইহুংকে বুঝতে না দিয়ে উল্টা জিজ্ঞাসা করলো, কি চাওয়ার আছে আমার থেকে, জামে দিতে পারবো? জাঙ্কুক, আমার কালকে সকালে 3 লক্ষ টাকা চাই, দিতে পারবে? আসলে টাকাটার খুব প্রয়োজন, আমার কাছে যা আছে তাতে ম্যানেজ হবে না। আমার কাছে তো থাক, বুঝেছি তোমার কাছে টাকা নেই। ওকে, অন্য কোথাও খুঁজে নেব। এই বলে তেইহুং চলে যাওয়ার জন্য পা বাড়াতেই জাঙ্কুক এক টানে তেইহুংকে ওর বুকে জড়িয়ে নেয়। নিজের জিনিস কি কখনো চাইতে হয়? মানে অধিকার কাটাতে শিখছো না কেন তেইহুং? তুমি কি আমাকে সরাসরি বলতে পারলে না যে জাঙ্কুক, কালকে আমার এত টাকা লাগবে? তেইহুং, তোমার কি লাগবে না লাগবে সেটা তুমি আমার কাছে হাত পেতে কেন নিবে? তুমি তো নিজে টাকাটা নিয়ে যেতে পারতে, এইভাবে আমাকে কেন বললে? সেই জন্যই তো আমি রেগে গিয়েছিলাম। তে বুঝতে পারলো যে সে একজন সত্যিকারের মানুষকে তার জীবনে পেয়েছে। আচ্ছা জাঙ্কুক, একটা কথা বলি। বলো। তুমি জানতে চাইলে না আমার এতগুলো টাকা কিসের জন্য দরকার? এই জন্যই তো রাগ হয়। আরে বোকা, আমার যত টাকা পয়সা সবই তো তোমার, আর সেটা দিয়ে তুমি কি করবে সেটা একান্তই তোমার ব্যাপার। আমি কেন তোমার পার্সোনাল ব্যাপারে কথা বলবো? তবে হ্যাঁ, তুমি বলতে চাইলে আমাকে বলতে পারো, আমি জোর করব না। এত বিশ্বাস করো আমায়, আর আমি কিনা? চুপ থাকো, আর একটাও কথা বলবে না। আমি খুব ভাগ্যবতী জাঙ্কুক যে তোমার মতো একজন ভালো মানুষকে আমার জীবনে পেয়েছি। আমার জন্য নিজেকে অনেক কষ্ট দিয়েছো, আর না, আজ থেকে কোনো দুঃখ কষ্ট তোমাকে আর গ্রাস করতে পারবে না। চুপ থাকতে বললাম বলে এইভাবে চুপ হয়ে যাবে? কথা বলবেন আমার সাথে? আমাকে সুস্থ করতে জিমিনের সাথে ভালোই তো অভিনয় করে ওকে পটিয়ে ফেলেছিলে। আরে ধর, ওর সাথে তো অভিনয় করতাম তুমি যাতে মানসিক দিক থেকে শক্ত হও। এত ভালোবাসো? হ্যাঁ গো পিচ্চি বউ। কি বললে? এটাই যে আমি আমার এই পিচ্চি বউটাকে ভীষণ ভালোবাসি, নিজের থেকেও বেশি ভালোবাসি তোমায়। হ্যাঁ জাঙ্কুক, আমি তোমার পিচ্চি বউ, প্লিজ আমায় ছেড়ে যেও না। তোমায় ছেড়ে কোথায় যাব আমি? আর ছেড়ে যাওয়ার জন্য কি ভালোবেসেছি নাকি? তেইহুংয়ের কপালে একটা চুমু দিয়ে বুকে জড়াই। তেইহুংও পরম সুখে মাথা রাখে। চলো খাবে চলো, আম্মু অপেক্ষা করছে। এরপর খাওয়ার টেবিলে। জাঙ্কুক, কালকে মনে আছে? হ্যাঁ, কালকে ওর সাথে আমার কথা হয়েছে। কেন? জাঙ্কুক, আয়ুর অপারেশনের জন্য অনেক টাকা লাগবে। 5 লাখ টাকা আমার কাছে আছে, আর 3 লাখ টাকা তো তোমার কাছ থেকে চেয়েছি। মেয়েটাকে বাঁচানো দরকার জাঙ্কুক, কাই ওকে পাগলের মতো ভালোবাসে। তারপর তেইহুং সব ঘটনাগুলো জাঙ্কুককে বলে। তেইহুংয়ের কোনো টাকা লাগেনি, সব খরচ জাঙ্কুক একাই বহন করেছে। যা কিছুই প্রয়োজন ছিল জাঙ্কুক সবকিছুই ম্যানেজ করে দিত। এভাবেই দুইটি ভালোবাসার মিল হয়ে গেল।